আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাষ্ট্রপতির পদত্যাগ, তারপরে জেল না নির্বাসন, কোনটা হবে আসলে রাষ্ট্রপতির ভাগ্যে? এই বিষয়টা আমরা যদি এখনো চিন্তা করতে না পারি, তাহলে এটা কিন্তু চিন্তা করার বিষয়। এই বিষয়টা আসলে রাষ্ট্রপতি কি পদত্যাগের পরে কি জেলখানায় যাবেন, নাকি ওনাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে, নাকি অন্য কিছু ঘটবে ওনার কপালে? তো এই বিষয়টা আসলে কথা বলার আগে গত পরশুদিন রাষ্ট্রপতি পৃথিবীর বিখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের কাছে একটা ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউটা সম্ভবত উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন, কারণ যেহেতু ওনার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সব কিছুই তুলে নেওয়া হয়েছে, ডাক্তার তুলে নেওয়া হয়েছে, এমনকি যতটুকু শুনতে পেরেছি যে ওনার যে বাড়ি, বিশাল বাড়ি, রাষ্ট্রপতি ভবন তো বিশাল ভবন, এই ভবনে যারা কাজ করে তাও প্রায় 70% নেই, মানে 30% আসছে। এছাড়া বাকি সবই কমিয়ে দেওয়া হয়েছে। তবে সিকিউরিটি হেভি টাইট, ওনার সাথে কেউ দেখা করতেও পারেন না, উনিও বাইরে যেতে পারেন না, কোনো কিছুই নেই। এই অবস্থায় উনি সম্ভবত হোয়াটসঅ্যাপের মাধ্যমেই উনি এই ইন্টারভিউটি দিয়েছেন রয়টার্স, যদিও রয়টার্স বলে নাই যে এটা কিভাবে নিয়েছে, কিন্তু বোঝা যায় যে উনি হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারে। তো ওনার যেই ইন্টারভিউটা আপনারা হয়তো অনেকে শুনে থাকতে পারেন, যারা না শুনেছেন আমি একটা সামারি বলছি। আসলে এই সামারিটা বলার আগে আপনাদের বলতে হয় যে বাংলাদেশের ইতিহাসে আরেকটা অস্থির অধ্যায়, আর এর কেন্দ্রে আছেন কিন্তু আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত পরশুদিন রয়টার্সের কাছে তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি অপমানিত, তিনি অবহেলিত, তিনি নিজেই পদত্যাগ করতে চান। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি নিজেই পদত্যাগ করে আসলে এখন নিষ্কৃতি চাচ্ছেন। ওনার অবস্থাটা এমন যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। মানে আপনারা ভাই যা করবেন করেন, আপনাদের যেহেতু মৌলবাদীদের দেশ, মৌলবাদীরা এই দেশের মালিক বনে গেছেন, আপনারা আপনাদের দেশটাকে নেন ভাই, আমারে জীবনটা ভিক্ষা দেন, আমি চলে যাই, আর নাহলে আমার মাইরা ফেলেন, তাতেও শান্তি। তো এই যে রাষ্ট্রপতি এগুলো বলছেন, এটার মধ্যে দেখেন রাষ্ট্রপতির যেই অভিযোগ, আমাদের শাহাবুদ্দিন সাহেব উনি যে অভিযোগগুলো করছেন, উনি সরাসরি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ওনাকে উপেক্ষা করছেন। তার মানে হচ্ছে উনি যেহেতু এক সরকার প্রধান, উনি রাষ্ট্রপতি, তাহলে প্রধানমন্ত্রী ওনার নিচে। তখন প্রধানমন্ত্রী এরা যে কোনো দেশে গেলে, সফর করে আসার পরে নর্মাল নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে গিয়ে ওনারা সব ব্যাখ্যা করেন যে কি হয়েছে না হয়েছে, কি চুক্তি হয়েছে এগুলো। কিন্তু ডাক্তার ইউনূস সাহেব এগুলো কিছুই করেননি। উনি শপথ নেওয়ার পর থেকে আর কখনো রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই। রাষ্ট্রপতির প্রেস বিভাগ, মানে রাষ্ট্রপতি প্রেস বিভাগ, যেন তার রাষ্ট্রপতি বিভিন্ন বিবৃতি দেন, বার্তা দেন দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন কিছু, এই প্রেস বিভাগ, পুরো প্রেস বিভাগের সরাই দিছে। তার মানে হচ্ছে উনি ঈদের শুভেচ্ছা, ওই পূজার শুভেচ্ছা, রোজার শুভেচ্ছা, কোনো কিছুই উনি আর দিতে পারছেন না, কারণ হচ্ছে ওনার প্রেস বিভাগই নেই, এটা পুরোটাই নেই। আর সবচেয়ে বড় অপমান এবং অপমানিত যেটা হয়েছেন, সেটা হচ্ছে যে উনি এখনো সাংবিধানিক রাষ্ট্রপতি, এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। এরা সবাই সংবিধানের কথা বলে রাষ্ট্রপতিকে মানে, কিন্তু এক রাতে উইদাউট এনি ইনফরমেশন, কোনো ইনফরমেশন ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া, কোনো লিখিত ডকুমেন্টস ছাড়া পৃথিবীর সমস্ত দূতাবাস থেকে অ্যাট এ টাইম রাষ্ট্রপতির ছবি সরায় নিলেন। এটা কিন্তু বিশাল অপমানজনক। আসলে রাষ্ট্রপতির ছবি যে বিভিন্ন দূতাবাসে রাখতে হবে তা না, তবে পৃথিবীর সব দূতাবাসে অলিখিত একটা নিয়ম আছে যে রাষ্ট্রপতির ছবি রাখতে হয়, প্রধানমন্ত্রীর ছবি রাখতে হয়। কিন্তু তারা এইটা করে তারা এই শাহাবুদ্দিন সাহেবকে টোটালি ডেস্ট্রয় করে ফেলছেন। এবং এটা পাবলিকের কাছে যেমন, পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এটা একটা খারাপ বার্তা গেল। দেখেন, এই যে ছবিটা সরানো, এই ছবিটা সরানোতে উনি কিন্তু এতই অপমানিত বোধ করেছিলেন যে উনি যে আর্তনাদ হিসেবে একটা চিঠি লিখেছিলেন ডাক্তার ইউনূসের কাছে, কিন্তু ডাক্তার ইউনূস সাহেব সেই চিঠিটারও কোনো জবাব দেননি। তো আজকে, সরি আজকে বলছি আমি, গতকাল যখন ঘোষণা হইল যে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন পর্যন্ত তিনি আছেন,
তার মানে উনি আসলে নির্বাচনের পর পর্যন্ত থাকতে বাধ্য। তার কারণটা কি জানেন? এটা নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদের হাতে পরবর্তীতে ক্ষমতা দেওয়া হয়। তো ক্ষমতাটা দেওয়া হয় মানে নির্বাচিত সংসদ আসে, ওরা তখন আপনার শপথ নেয়, শপথ নেওয়ার পরে তার একজন স্পিকার নির্বাচিত করে, স্পিকার আসে, এরপরে একটা রাষ্ট্রপতির যে কদিন মেয়াদ থাকে সেই মেয়াদ পূর্ণ হওয়ার পরে এই ওরা আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সম্মানের সহিত যায়। কিন্তু দেন গতকালকে প্রচার হলো, মানে নির্বাচন কমিশন বললো যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখেই নির্বাচন ডেট ঘোষণা করে, তফসিল ঘোষণা করছে। আর ঠিক গতকালই আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের এই ইন্টারভিউটাও এট এ টাইম প্রকাশ করলেন যে উনি সময়ের আগেই পদত্যাগ করে উনি চলে যেতে চান, উনি এখানে থাকতে চান না। তার মানে উনি যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের নির্বাচন, সুতরাং 12 তারিখ পর্যন্ত উনি থাকতে হবে, এইটাতে কোনো বিকল্প নাই, কারণ সাংবিধানিক ব্যাপার। তবে উনি যদি এই মুহূর্তে ছাড়তে চান তাহলে হচ্ছে যে ওনাকে স্পিকারের হাতে ক্ষমতা দিতে পারেন। স্পিকার তো নেই, স্পিকার তো আগেই পদত্যাগ করেছে, ডেপুটি স্পিকার আছে, উনি জেলে, শুধু উনি ক্ষমতাটা দিয়ে যাবেন কাকে? এই জন্যই উনি বলছেন যে নির্বাচনের পরে ওনার সময় তো আরো 2 বছর 2.5 বছর আছে, উনি আর চান না, উনি নতুন সরকার আসলেই উনি সরে দাঁড়াবেন। এখন এই যখন অবস্থা, তখন দেখেন আওয়ামী লীগ অলরেডি নির্বাচনে নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের দল নাই, কিচ্ছু নাই, এই অবস্থা। সুতরাং আওয়ামী লীগ তো নির্বাচন করবে না। সুতরাং আগামী রাষ্ট্রপতি কে হবে, ক্ষমতায় কে আসবে না আসবে সেটার ব্যাপারেও ওনার কোনো ইয়ে নাই, যে যেই আসবে আসুক, উনি ক্ষমতা ছেড়ে দিবেন। তো রাষ্ট্রপতি একটা কথা বলেছে যে ওনার সাথে পুরো ইন্টারিম গভর্নমেন্ট যদিও খারাপ ব্যবহার করেছে বা ওনার সাথে দেখা করে নাই, কিছু করে নাই, তবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ করেছে। উনি বিদেশ গেলে বা বিদেশ থেকে আসলে এগুলো উনি রাষ্ট্রপতিকে বলেছেন, এবং উনি রাষ্ট্রপতিকে বারবার অনুরোধ করেছেন যে পরবর্তী গণতান্ত্রিক একটা সরকার না আসা পর্যন্ত আপনি থাকেন, কারণ সেনাবাহিনী ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা নেই। এগুলো সব রাষ্ট্রপতিরই কথা। সুতরাং এই সমস্ত ঘটনার পরে আপনার একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের রাজনীতি কি নতুন এক মোড় নিতে যাচ্ছে কিনা? রাষ্ট্রপতি কি সত্যি সরে দাঁড়াবেন, নাকি এর পিছনে আরো গভীর রাজনৈতিক হিসাব লুকিয়ে আছে? কোনটা মনে হয়? তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা বোঝা যাচ্ছে বা যতটুকু ইনফরমেশন আছে, তাতে হচ্ছে যে যদি কোনোভাবে ইউনূস গভর্নমেন্ট যদি কোনোভাবে জামাত এনসিপিকে সরকারে বসিয়ে দিতে পারে, তাহলে রাষ্ট্রপতিকে সরাসরি জেলে যেতে হবে। কেন জেলে যেতে হবে সেটা এখন বলছি। কারণ হচ্ছে যে জামাত এবং এনসিপি যদি আসে, তাহলে রাষ্ট্রপতিকে তারা, এই রাষ্ট্রপতি যে ওথ নিয়েছে, মানে যে শপথ নিয়েছে, রাষ্ট্রের যে শপথ নিয়েছে, সেই শপথ ভঙ্গের দায়ে ওনাকে জেলে যেতে হবে। তার কারণ হচ্ছে এরা শপথ ভঙ্গ করেছে বলছে এই জন্য যে মিথ্যাচার করেছে। সেটা হচ্ছে মনে আছে আপনাদের সকলের, মানব জমিনের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউ, যেখানে উনি বলেছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোথায় পদত্যাগ পত্রটা জমা দিয়েছেন সেটা একটু দেখানোর জন্য, এবং ওনার কাছে নাই, উনি খবরও জানেন না, উনি অনেক জায়গায় খোঁজ দিয়েছেন, কেউ পদত্যাগ পত্র দেখাতে পারেননি। এইটা নাকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, আপনার গুরুতর আইন লঙ্ঘনের কাজ করে, মানে রাষ্ট্রের একটা গোপন জিনিস উনি মুখ থেকে বের করে দিয়েছেন, যেটা উনি ওত উনি যে ওত নিয়েছেন, উনি যে শপথ নিয়েছেন, শপথের সাথে যায় না। মানে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওনারা যখন শপথ নেন, তখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো গোপন রাখার সেগুলো গোপন রাখতে হলে পাবলিকলি প্রকাশ করা যাবে না। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেননি বা পদত্যাগপত্র পাওয়া যায়নি, এইটা নাকি উনি চরম অন্যায় করেছেন, আর এই কারণে ওনাকে জেলে ঢুকানো হবে। এবং জেলে ঢুকানোর পরেও ওনার বিরুদ্ধে এই যে 250-300 যে হত্যা মামলা আছে সবগুলোতে ওনাকে জড়ানো হবে, বলা হবে যে উনি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থাতেও এগুলো নিয়ন্ত্রণ করতে পারেননি, এই জন্য ওনাকেও হুকুমের আসামি করে জেলে ঢুকানো হবে। এটা হচ্ছে জামাত এনসিপি এবং ডক্টর ইউনূসের প্ল্যান। আর যদি যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে যে প্ল্যানটা আছে, বিএনপি ক্ষমতায় আসলে হয়তো ওনাকে ঠিক স্পিকার নির্বাচিত
করে এবং একজন নতুন রাষ্ট্রপতি নিয়োগ করার পরে ওনাকে হয়তো একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হবে যে আপনাকে এতক্ষণ সময় দেওয়া হলো, হয়তো 24 ঘন্টা বা 12 ঘন্টা, যে আপনি দেশ ত্যাগ করেন। উনি দেশ ত্যাগ করার পরে হয়তো বিএনপি মামলা করতেও পারে, নাও করতে পারে, সেটা অন্য বিষয়। তার মানে এটা হচ্ছে যে একটা নির্বাসন, ওনাকে নির্বাসন। এই জন্য আমি লিখেছি যে জেল না নির্বাসন। কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে ইউনূস গভর্নমেন্ট, জামাত এবং এনসিপি মিলিয়ে যেটা পাকাচ্ছে সেটা হচ্ছে ওরা যেন তেন একটা নির্বাচন করে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে রাষ্ট্রপতি সাহেব উনি ঢুকে যাবেন জেলে, ইউনূস সাহেব হয়ে যাবেন রাষ্ট্রপতি। এই হচ্ছে যে ওনাদের কাহিনী, যার কারণে এটা লিখলাম বা এটা আপনাদেরকে বললাম। সুতরাং আপনারাও ভাবুন, চোখ কান খোলা রাখুন, কিছু একটা হতে যাচ্ছে, হয়তো খুবই ভালো কিছু একটা হবে। তারেক রহমান কি পারবেন ডক্টর ইউনূস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিশালী পক্ষগুলো আছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের সঙ্গে একটা সক্রিয় বোঝাপড়ার মাধ্যমে সত্যিকার অর্থে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির নির্বাচনটা আদায় করে নিতে? বাংলাদেশে সম্ভবত 2024-এর 5ই আগস্টের পর যে প্রশ্নটা সবচেয়ে বেশি রাজনৈতিক কৌতূহলের সৃষ্টি করেছে সেটি ছিল তারেক রহমান দেশে ফিরবেন কবে, আদৌ তিনি ফিরবেন কিনা। আজকে সে সব প্রশ্ন সন্দেহ অবসান ঘটিয়ে তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরছেন 17 বছর পর। 2008 সালে 18 মাস ধরে কারাবাস করবার পর, সেনা হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হবার পর 2008-এর 11ই সেপ্টেম্বর তিনি দেশ ছেড়েছিলেন স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা, শিশু কন্যা তখন, জাইমা রহমানকে সাথে নিয়ে। সেই জাইমা রহমান এবং জুবায়দা রহমানকে নিয়ে তারেক রহমানের এই ফেরা নিশ্চিতভাবে পারিবারিকভাবে তাদের জন্য খুব আবেগঘন একটা মুহূর্ত। কারণ তারেক রহমান যখন বাংলাদেশ ছেড়েছিলেন 17 বছর আগে, তখন তার শারীরিক অবস্থা শুধুমাত্র সেনা নির্যাতনে, হেফাজতের নির্যাতনে ভয়াবহ খারাপ ছিল, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার উপরে যে ধরনের অভিযোগের নানা রকম তীর ছিল এবং যে ধরনের এক রকমের কলঙ্ক নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, মানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর এক কুপুত্র, দুর্নীতিগ্রস্ত এক রাজনৈতিক নেতার পরিচয় নিয়ে দেশ ছেড়েছিলেন 17 বছর আগে। এরপর থেকে সব সময় দলের সাথে থেকে, মায়ের সাথে থেকে ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বতোভাবে মনোযোগ দিয়ে আজকে যখন তারেক রহমান তার কন্যা, যিনি এখন প্রাপ্তবয়স্ক, সেই তরুণী কন্যা জাইমা রহমান কিংবা স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে নিয়ে যখন ফিরছেন, তখন সারা বাংলাদেশ তার জন্যে অপেক্ষা করছে, কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে। আর নেতা, কর্মী, সমর্থকরা সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি অংশ, সম্পাদকদের একটি অংশ, সুশীল সমাজের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমানই সম্ভবত ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং একমাত্র নিরাপদ চয়েস, যিনি একটা মধ্যপন্থার বাংলাদেশ এই দুঃসময়ে, মানে একটা ঝুঁকিপূর্ণ যে সময় তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ কোন পথে হাঁটছে একটা বিরাট অংশের মানুষ বুঝতে পারছেন না, চরম পন্থার দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ, তা নিয়ে দেশি বিদেশি মহলে উৎকণ্ঠা আছে, ঔৎসুক্য আছে। তখন তারেক রহমানকেই তারা নিরাপদ পছন্দ হিসেবে, ভরসা স্থল হিসেবে চিহ্নিত করেছেন। কাজেই তারেক রহমান সস্ত্রীক সন্তান সহজে ফিরছেন। এই ফেরাটা 2008 সালের 11ই সেপ্টেম্বরের তুলনায় অনেক অনেক আলাদা। নিশ্চিতভাবে তারেক রহমান, জুবায়দা রহমান, জাইমা রহমান তিনজনেই ভীষণভাবে আবেগাপ্লুত থাকবেন তাদের দেশের মাটিতে ফেরার বিষয়টা নিয়ে। আবেগাপ্লুত থাকবেন এ কারণেও যে শুধুমাত্র যে কোটি কোটি নেতা, কর্মী, সমর্থক তাদের জন্য অপেক্ষা করছেন তাই তো নয়। মা খালেদা জিয়া, যিনি তখন পুরো ব্যবস্থাপনাটা করেছিলেন যে ছেলেকে কি করে মুক্ত করে বিদেশে একটা নিরাপদ জীবনে পাঠানো যায়, সেজন্যে যিনি তখনকার সেনা কর্তৃপক্ষের সঙ্গে সকল আলাপ আলোচনা করেছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন তখন যে আমি বলে দিয়েছি ও আর রাজনীতি করবে না,
কিন্তু তাকে যাতে বিদেশ যেতে দেওয়া হয়, না হলে আমার ছেলে বাঁচবে না। ওই যে একজন মায়ের আকুতি, সেই মা তার সন্তান, তার বড় পুত্র যখন বাংলাদেশে ফিরছেন, তার দলের মানে দায়িত্ব একরকমের আনুষ্ঠানিকভাবে নিতে সশরীরে, তখন মা খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে গুরুতর রোগশয্যায়। এই পরিবারটি থাকবেন খালেদা জিয়ার বাড়ি ফিরোজার পাশেই, গুলশানের 196 নম্বর বাড়িতে। সে বাড়ি প্রস্তুত তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর জন্যে। 300 ফিট রাস্তার ওপরে বিরাট মঞ্চ, যে মঞ্চের সামনে 24 ঘন্টা প্রায় বাকি থাকতেই নেতা কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেছেন নেতাকে এক ঝলক দেখবার জন্য। সকাল 11টা 20 মিনিটে ঢাকায় নামবেন তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। কিন্তু জুবাইদা রহমান, জাইমা রহমানও সম্বর্ধনা স্থলে সেই মঞ্চে এসে ভক্তদের সমর্থকদের দেখা দেবেন কিনা সেটা কিন্তু বিএনপির তরফে পরিষ্কার করা হয় নাই। সরকারের কাছে এসএসএফ এর জন্য, অর্থাৎ প্রধানমন্ত্রী বা ভিভিআইপি পদমর্যাদার ব্যক্তিরা যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা সুবিধা পান, বিএনপি সেই আবেদন জানালেও সরকার তেমন কোনো ব্যবস্থা করছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলেই জানিয়েছেন যে তারেক রহমানের আগমনের জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও বলেছে যে তারা সম্পূর্ণ একটা নিরাপত্তা বলয় গড়ে তুলবার জন্য প্রস্তুত। এই যে সম্বর্ধনা সভা, সেখানে তারেক রহমান একাই বক্তব্য রাখবেন। খুব সংক্ষিপ্ত সম্বর্ধনা সভা শেষে তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে মাকে এক ঝলক দেখতে, মায়ের সঙ্গে কিছু সময় কাটাতে। মানে অধীর আগ্রহে মায়ের স্নেহ স্পর্শের জন্য যে তারেক রহমান অপেক্ষা করছেন। নভেম্বরের শেষেও কিন্তু সে কথা লিখে তিনি বলেছিলেন, তবু তিনি দেশে ফিরতে পারছেন না এবং কারণটাও জানানোর মতো পরিস্থিতিতে তিনি নাই। সেই তারেক রহমান যে কয়েক সপ্তাহের ব্যবধানে এমন একটা সম্বর্ধনায় দেশে ফিরতে পারছেন, সেটা আসলে বাংলাদেশের রাজনীতির অনেক বদল ঘটে যাবার ফল। কিন্তু তারেক রহমান ফিরলে কি সত্যি সব হিসাব বদলে যাবে? অনেক হিসাব বদলে তারেক রহমান ফিরেছেন বটে, কিন্তু তিনি ফিরলে যে হিসাবগুলো বদলে যাওয়ার কথা, নির্বাচন নিয়ে সকল সংশয় উদ্বেগ দূর হয়ে যাওয়ার কথা। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উদযাপনের জন্য বিএনপি যে সভার আয়োজন করেছিল, সেখানে গিয়ে বলেছেন তারেক রহমান আরো আগে ফিরলে হয়তো দেশের এই অবস্থা হতো না, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচন নিয়ে অনেক শঙ্কা তারেক রহমান ফিরলে কেটে যাবে। কিন্তু সত্যি কি নির্বাচন নিয়ে সকল শঙ্কা কেটে যাবে? শঙ্কার একটা বিরাট জায়গা হচ্ছে নিরাপত্তা সংকট। তারেক রহমান ফেরার আগের দিনেও রাতের বেলা ঢাকা শহরে ফ্লাইওভার থেকে ছোড়া এক ককটেলে যুবক নিহত হয়েছেন। কয়েক সপ্তাহ আগে ওসমান হাদি ঢাকা শহরে দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন। এ সময়ে যার নিরাপত্তা নিয়ে বহু দিনের উদ্বেগ, সেই তারেক রহমান সপরিবারে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দলের পক্ষ থেকে যারা নিরাপত্তা ব্যবস্থা করছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের তরফে বলা হচ্ছে যে তারা মূলত ভরসা করছেন দলের কর্মী, বাংলাদেশের জনগণের ওপর এবং এর পাশাপাশি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। তারেক রহমান কি নিরাপত্তা বজায় রেখে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বাংলাদেশে? এরই মধ্যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সম্বর্ধনা সভায় আজ যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে মাকে দেখে 196 নম্বর বাড়িতে তো পৌঁছে যাবেন তারেক রহমান। শুক্রবারে জুমার নামাজ পড়বেন, শুক্রবারে বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও দেখা করবেন শ্যামলী হাসপাতালে গিয়ে। শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং শনিবারে এর পাশাপাশি তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় নাম লেখাবেন। 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি দেশ ছাড়ার পর, তিনি এবং জুবাইদা রহমান দেশ ছাড়ার পর 1/11 সরকার ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন করেছিল। কাজেই
তারেক রহমান, জুবাইদা রহমান কারোই এনআইডি বা ভোটার তালিকায় নাম ছিল না। মে মাসে এসে জুবাইদা রহমান তার নাম ঢুকিয়ে গেলেও তারেক রহমান এই ভোটার তালিকায় নাম ঢোকানোর কাজ করেন নাই। কাজেই 27শে ডিসেম্বর তিনি সে কাজটি করবেন। 29শে ডিসেম্বরের মধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং তারেক রহমান এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কদিনের কর্মসূচি দেখলে বোঝা যাবে যে একদিকে নিরাপত্তা বজায় রেখে তারেক রহমান চলাফেরা করতে পারছেন কিনা, তার চেয়েও যেটা একটা বড় পরীক্ষার মধ্য দিয়ে যে হিসাব মেলাতে হবে তারেক রহমানকে, সেটা হচ্ছে দলকে তিনি সুশৃঙ্খল করতে পারছেন কিনা। বিএনপির দল হিসেবে শৃঙ্খলার পরীক্ষা যেমন নেতার সম্বর্ধনা সভায় দিতে হবে, কারণ আজকের দিনটি যে ঢাকা শহরে অচল হয়ে পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষ সেটা জানেন, কিন্তু দলীয় নেতাকর্মীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকায় ঢুকে সভা শেষে আবার শৃঙ্খলার সঙ্গে বেরিয়ে যেতে পারেন কিনা সেটাও একটা বড় পরীক্ষা। সেই হিসাবও দেখা যাবে তারেক রহমানকেই দিতে হবে দলের প্রধান নেতা হিসেবে। এর পাশাপাশি দলে নির্বাচন নিয়ে, মনোনয়ন নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা এবং উষ্মা তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে, তারেক রহমান কি পারবেন আগামী কয়েকদিনে সেটা সামলে উঠে দলকে একটা নির্বাচনী জোয়ারের মধ্যে নিয়ে যেতে? মানে একেবারে তারেক রহমান আসবার আগের দিন বুধবার দিনেও যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের জন্য আসন ভাগাভাগির ঘোষণা দিয়েছেন, কেউ কেউ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন যেমন ববি হাজ্জাজ কিংবা রেদওয়ান আহমেদ, কিন্তু আবার গণসংহতি নেতা জোনায়েদ সাকি কিংবা নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ থেকে তিনি কিংবা রাশেদ খান, তাদেরকে যে বিএনপি আসন ছাড় দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা তো সেটা একেবারেই মানতে পারছে না। আর বিএনপি দলের ভেতরে মনোনয়ন নিয়ে টানা পোড়েন, সহিংসতা, বিক্ষোভ সে তো চলছে নভেম্বরের শুরু থেকেই। তারেক রহমান কি সেসবে একটা শৃঙ্খলা আনতে পারবেন? দলকে সত্যিকার অর্থেই সংহত করতে পারবেন? এই যে রাজনৈতিক সব হিসাব নিকাশ তারেক রহমান বদলে দেবেন সেটা বলা হচ্ছিল, বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অপেক্ষা করছিলেন তৃণমূলকে সংগঠিত করতে। দলের এই প্রকৃত নেতা দেশে ফিরলেই দলের চেহারা পাল্টে যাবে বলে। তারেক রহমান সত্যিই কি সেটা পারবেন? এমন অনেক পরীক্ষা তারেক রহমানকে দিতে হবে। তারেক রহমান কি পারবেন ডক্টর ইউনূস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিশালী পক্ষগুলো আছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের সঙ্গে একটা সক্রিয় বোঝাপড়ার মাধ্যমে সত্যিকার অর্থে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির নির্বাচনটা আদায় করে নিতে? আসলে বোঝাপড়াটা কি হয়েছে? তারেক রহমান আসবার আগের দিনেও সংবাদ মাধ্যমে খবর এসেছে যে জামায়াতকে হাতে রেখে জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল এনসিপির নেতৃবৃন্দ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়া যায় কিনা, সমঝোতার নির্বাচন করা যায় কিনা তা নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছে। কোথা থেকে তারেক রহমান এখন এনসিপির জন্য আসন বের করবেন? তাহলে কি দলের নেতাকর্মীরা আরো রুষ্ট হয়ে উঠবেন, আরো ক্ষুব্ধ হয়ে উঠবেন? নাকি তারেক রহমান সত্যিকার অর্থেই একটা কার্যকরী ভাগাভাগি করবার মাধ্যমে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে ফেব্রুয়ারিতে বের করে আনার একটা সমীকরণ করেছেন বলেই এতটা নিশ্চিন্ত হয়ে ভরসা রেখে বাংলাদেশে ফিরতে পারছেন? মনে রাখতে হবে, এই গত সপ্তাহেই ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির হঠাৎ করেই ঝটিকা সফরে লন্ডন গিয়েছিলেন এবং ধারণা করা হচ্ছিল লন্ডনে তারেক রহমান আর ডাক্তার শফিকুর রহমানের এক দফা সাক্ষাৎ হয়ে গেছে। সেখানে কি আসন ভাগাভাগি, সমঝোতা এসব নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে তার কোনো আলাপ হয়েছে? নির্বাচনটা ঠিক কিভাবে বিএনপির জন্য নিরাপদ রেখে নিজেকে প্রধানমন্ত্রিত্বের দিকে নিয়ে যাওয়া নিশ্চিত করবেন তারেক রহমান, দলকে সুসংহত করে, সুশৃঙ্খল করে, এবং যারা 2008 সালে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে 17 বছর মুখ ফুরিয়েছিল আর এখন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই ব্যক্তিদের, সেসব প্রতিষ্ঠানকে, সেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে তিনি কি করে তার ব্যাপারে আগ্রহী রাখবেন এবং তার অনুরাগী করে রাখবেন, এই সব হিসাব তারেক রহমানকে মেটাতে হবে।